কল্পনা করা যাক একটা ফাঁকা রেলওয়ে স্টেশনের কথা। হুম। মাঝরাত পার হয়ে গেছে, চারপাশে একদম একটা শুনশান নীরবতা। হুম। ট্রেনের আসার কথা ছিল ঘণ্টাখানিক আগে, কিন্তু এখনো কোনো খবর নেই। আচ্ছা। এই যে সময়টা, যখন ডিজিটাল ঘড়ির সংখ্যাগুলো যেন আর বদলাতেই চায় না, মনে হয় যেন সময়ে পুরোপুরি থমকে গেছে, তাই না? একদম। এটাই হলো অপেক্ষার আসল চেহারা। সাধারণত আমরা সময়কে মাপি ঘড়ির কাঁটায় বা ওই ক্যালেন্ডারের পাতায়। ব্যাপারটা পুরোপুরি গাণিতিক। কিন্তু যখনই এর সাথে অপেক্ষা শব্দটা জুড়ে যায়, তখনই সময়ের নিখুঁত হিসাবটা আর কাজ করে না। ঠিক বলেছে। 1 মিনিটকে তখন মনে হয় 1 যুগের সমান, আর প্রতিটি সেকেন্ড যেন মস্তিষ্কের ওপর হাতুড়ি পেটাতে থাকে। কারণ ওই নির্দিষ্ট মুহূর্তে সময় আর বাইরের জগতের কোনো বিষয় থাকে না। আসলে এটি পুরোপুরি আমাদের ভেতরের অনুভূতির দাস হয়ে যায়। মানে অপেক্ষার সময় মানুষের মস্তিষ্ক প্রতি মুহূর্তে একটি কাঙ্ক্ষিত ফলাফলের জন্য সংকেত পাঠাতে থাকে। আর যখন সেই ফলাফলটা আসে না, তখন একটা বিশাল মনস্তাত্ত্বিক টানাপোড়েন তৈরি হয়। ঠিক। সময় তখন আর বস্তুনিষ্ঠ বা অবজেক্টিভ কোনো মাপকাঠি নয়, বরং এটি হয়ে ওঠে আমাদের নিজস্ব মানসিক অবস্থার একটি আয়না। আর ঠিক এই জায়গাটা নিয়েই আজকে আমাদের এই গভীর আলোচনা। আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে বাংলা সাহিত্যের কিংবদন্তি হুমায়ূন আহমেদের অত্যন্ত সাড়া জাগানো একটি উপন্যাস অপেক্ষা। দারুণ একটা বিষয়। হুমায়ূন আহমেদ মানেই তো খুব সহজ, ওই আটপোড়ে ভাষায় মানব জীবনের সবচেয়ে জটিল মনস্তত্ত্বগুলোকে তুলে ধরার এক অদ্ভুত জাদুকরী ক্ষমতা। একদম তাই। আজকের আলোচনার মূল উদ্দেশ্য বা মিশন হল এই বইয়ের সূত্র ধরে জীবনের খুব সাধারণ কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি অনুভূতিকে ব্যবচ্ছেদ করা। আচ্ছা। মানুষ আসলে কিভাবে কোনো কিছুর জন্য দিনের পর দিন, বছরের পর বছর অপেক্ষা করে। সেটা হতে পারে গভীর ভালোবাসা, হতে পারে হারিয়ে যাওয়া প্রিয় কোনো মানুষের ফিরে আসার পথ চেয়ে বসে থাকা, কিংবা ধরুন স্রেফ একটি উত্তরের আশায় নিজের পুরো জীবনটা পার করে দেওয়া। এই আলোচনার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল হুমায়ূন আহমেদের এই কাজটি কেবল একটি গল্পের বইয়ের ভেতরে সীমাবদ্ধ নেই। বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে বোঝা যায় এটি মূলত মানব মনস্তত্ত্বের একটি নিখুঁত দলিল। আমরা যখন অপেক্ষা করি তখন বাইরের পৃথিবীর কাছে আমাদের হয়তো খুব শান্ত বা স্থির মনে হয়। হ্যাঁ, দেখে বোঝার উপায় থাকে না। ঠিক তাই। একজন মানুষ হয়তো চুপচাপ বারান্দায় বসে আছে কিংবা জানালার বাইরে তাকিয়ে আছে, কিন্তু তার মস্তিষ্কের ভেতরে, তার অনুভূতির জগতে তখন একটা প্রবল ঘূর্ণিঝড় চলতে থাকে। বাপরে! এই অপেক্ষার স্তরে স্তরে খুব নীরবে লুকিয়ে থাকে গভীর ভালোবাসা, বুকভরা আশা, তীব্র মানসিক যন্ত্রণা এবং চরম এক বাস্তবতা। হুমায়ূন আহমেদ খুব নিপুণভাবে চরিত্রের সেই ভেতরের নীরব ঝড়টাকেই আসলে বাইরের আলোতে নিয়ে এসেছেন, যা সাধারণ চোখে দেখা যায় না। দৈনন্দিন জীবনের এই প্রবল ব্যস্ততায় আমরা সবাই কিন্তু কোনো না কোনো কিছুর জন্য অপেক্ষা করছি। কেউ হয়তো একটি ভালো খবরের জন্য প্রহর গুনছে, কেউ জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি সুযোগের জন্য, আবার কেউ হয়তো এমন কিছুর জন্য অপেক্ষা করছে যা সে নিজেও ঠিকমতো ভাষায় প্রকাশ করতে পারবে না। একদমই তাই। আজকের এই গভীর আলোচনা আমাদের সেই অপেক্ষার পেছনের মনস্তাত্ত্বিক গঠন কাঠামো এবং এর প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করবে। তাহলে অপেক্ষার এই গোলকধাঁধায় প্রবেশ করা যাক। শুরু করার জন্য অপেক্ষার মনস্তাত্ত্বিক দিকটির চেয়ে ভালো কোনো জায়গা হতে পারে না আসলে। একটু আগে স্টেশনে বসে থাকার যে উপমাটি আপনি দিলেন, উপন্যাসের চরিত্রগুলোর মধ্য দিয়ে ঠিক সেই স্থবির এবং ভারী সময়টাই যেন জীবন্ত হয়ে ওঠে। আচ্ছা। বইটির সবচেয়ে শক্তিশালী দিক হল এটি অপেক্ষার এই মানসিক চাপটাকে কোনোরকম ফিল্টার ছাড়াই সরাসরি পাঠকের সামনে হাজির করে। মানে অপেক্ষা মানুষকে কেবল ধৈর্যই শেখায় না, এটি মানুষের মনের ভেতরে একটা অদ্ভুত দ্বৈত সত্তার জন্ম দেয়। দ্বৈত সত্তা? হ্যাঁ, একদিকে সে নতুন করে আশা জাগায়, অন্যদিকে প্রতিটি মুহূর্ত তাকে একটু একটু করে ভেতর থেকে নিঃশেষ করে দেয়। এই দ্বৈত সত্তার বিষয়টা খুবই কৌতূহল উদ্দীপক। বইটিতে খুব চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন আছে। লাইনটা হলো, মানুষ যত বেশি ভালোবাসে তত বেশি অপেক্ষা করে। হ্যাঁ, খুব বিখ্যাত লাইন। এই একটা লাইন যেন পুরো মানব জীবনের সম্পর্কের রসায়নটাকে উল্টে দেয়। আমরা তো সাধারণত ভালোবাসা মাপি উপহার দিয়ে, একসাথে কাটানোর সময় দিয়ে বা কথার মাধ্যমে। ঠিক। কিন্তু এখানে বলা হচ্ছে ভালোবাসার গভীরতা মাপার আসল একক হল অপেক্ষা। কারণ এই একটা লাইনের মধ্যেই মানুষের আবেগ
এবং অপেক্ষার সমানুপাতিক সম্পর্কটি মানে একদম বৈজ্ঞানিক সূত্রের মতো লুকিয়ে আছে। ভালোবাসার গভীরতা মাপার জন্য তো পৃথিবীতে কোনো যন্ত্র আবিষ্কার হয়নি। তা তো বটেই। কিন্তু একজন মানুষ তার প্রিয় কোনো কিছুর জন্য ঠিক কতক্ষণ, কতদিন বা কত বছর অপেক্ষা করতে প্রস্তুত, তা দিয়েই সেই অনুভূতির শিকড় কতটা গভীরে পৌঁছেছে তা পরিমাপ করা যায়। অসাধারণ একটা কথা বলেছেন। মানুষের কাছে সবচেয়ে দামি সম্পদ হলো তার সময়। যার প্রতি মানুষের কোনো টান নেই, তার জন্য কেউ নিজের জীবনের মূল্যবান 2 মিনিটও খরচ করতে চাইবে না। 1 সেকেন্ডও না। কিন্তু যেখানে গভীর আবেগ জড়িয়ে থাকে, সেখানে মানুষ তার জীবনের একটা বিশাল অংশ কেবল একটি আশার উপর ভর করে অনায়াসেই পার করে দিতে পারে। সময় এখানে আর কোনো বিষয় থাকে না। আবেগটাই তখন সময়ের জায়গা পুরোপুরি দখল করে নেয়। ব্যাপারটা অনেকটা পানির নিচে শ্বাস আটকে রাখার মতো। দারুণ উপমা। ধরুন কেউ পানির নিচে ডুব দিয়ে শ্বাস আটকে রেখেছে। প্রথম কয়েক সেকেন্ড তার কাছে স্বাভাবিকই মনে হবে, কিন্তু সময় যত এগোতে থাকে ফুসফুস অক্সিজেনের জন্য তত হাহাকার করতে শুরু করে। হুম। এই প্রক্রিয়াটা মানুষের সহ্য শক্তির একেবারে শেষ সীমানার পরীক্ষা নেয়। কিন্তু একই সাথে যখন মানুষটি পানির ওপরে উঠে প্রথম দীর্ঘশ্বাসটা নেয়, ঠিক সেই মুহূর্তেতেই সে বুঝতে পারে অক্সিজেনের আসল মূল্য আসলে কতটা। একদম। অপেক্ষাও ঠিক তেমনি কাজ করে। এটি আমাদের স্নায়ুর চরম পরীক্ষা নেয় ঠিকই, কিন্তু দিন শেষে সেই কাঙ্ক্ষিত বস্তু বা মানুষটির শূন্যস্থান আমাদের জীবনে কতটা বিশাল তা খুব নির্মমভাবে বুঝিয়ে দেয়। এই শ্বাস আটকে রাখার কষ্টটাই হল উপন্যাসের চরিত্রগুলোর মূল দ্বন্দ্ব। আর ওই অক্সিজেন হল সেই প্রত্যাশিত ফলাফল বা মানুষটি যার জন্য তারা জীবন বাজি রেখেছে। হুমায়ূন আহমেদ এই মানসিক দমবন্ধ করা অবস্থাটাকে খুব নিখুঁতভাবে তার চরিত্রগুলোর ভেতরে স্থাপন করেছেন। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। লেখক কিভাবে এত সাধারণ এবং বাস্তব চরিত্র দিয়ে এত গভীর এবং বিমূর্ত বা অ্যাবস্ট্র্যাক্ট একটি মনস্তাত্ত্বিক অবস্থাকে পাঠকের কাছে এতটা জীবন্ত করে তোলেন? আচ্ছা। কারণ বইয়ের চরিত্রগুলো তো মহাকাব্যের কোনো দেবদেবী বা রূপকথার কোনো রাজপুত্র রাজকন্যা নয়। তারা একদম আমাদের পাশের বাড়ির সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষের মতো। তাদের কথাবার্তা, তাদের জীবনযাপন সবই তো খুব সাধারণ। সাধারণ চরিত্র নির্মাণের এই কৌশলটাই হুমায়ূন আহমেদের লেখার সবচেয়ে বড় শক্তি আসলে। তিনি প্রমাণ করেন যে অপেক্ষা করার জন্য কোনো মহাকাব্যিক ক্যানভাসের প্রয়োজন নেই। এটি সাধারণ মানুষের প্রতিদিনের আটপৌরে জীবনের অংশ। যখন কোনো অতিমানবীয় চরিত্র কষ্ট পায় বা অপেক্ষা করে, তখন পাঠক হয়তো দূর থেকে তার প্রশংসা করে, কিন্তু তার সাথে নিজেকে মেলাতে পারে না। রাইট, একটা দূরত্ব থেকে যায়। ঠিক। কিন্তু যখন একজন সাধারণ মধ্যবিত্ত মা তার হারিয়ে যাওয়া সন্তানের জন্য প্রতিদিন নিয়ম করে দরজার দিকে তাকিয়ে থাকে, কিংবা ধরুন একজন সাধারণ মানুষ তার প্রিয়জনের একটি চিঠির জন্য দিনের পর দিন পোস্টম্যানের পথের দিকে চেয়ে থাকে, তখন সেখানে কোনো নাটকীয়তা থাকে না, কোনো অতিরঞ্জন থাকে না। আর এই অতিরঞ্জনের অভাবটাই পাঠকের ইগো বা প্রতিরক্ষামূলক দেয়ালটাকে ভেঙে দেয়। পাঠকের মনে হয় এই চরিত্রটি তো অন্য কেউ নয়, এটি তো সে নিজেই। এর মানে দাঁড়াচ্ছে চরিত্রের এই চরম বাস্তবতা এবং সাধারণত্বই গল্পের প্রধান চালিকা শক্তি। কিন্তু যেহেতু চরিত্রগুলো এত বেশি বাস্তব, তাই তাদের এই দীর্ঘ অপেক্ষার পরিণতিও তো সবসময় রূপকথার মতো সুখের হতে পারে না, তাই না? না, তা তো পারেই না। বইটিতে আমরা দেখতে পাই আবেগ এবং বাস্তবতার এক খুব রূঢ় সংঘাত তৈরি হয়েছে। বাস্তবতা হলো কখনো কখনো মানুষ যার জন্য নিজের পুরো জীবনটা বাজি রেখে অপেক্ষা করে, সে আর কোনোদিনও ফিরে আসে না। একটা সময় পর সেই অপেক্ষার কোনো যৌক্তিক কারণও অবশিষ্ট থাকে না। ঠিক এই জায়গাটাতে গল্পের আসল মোড় ঘুরে যায় এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণটি আরও গভীর হয়। যখন কাঙ্ক্ষিত বস্তুটি আর কখনোই পাওয়ার সম্ভাবনা থাকে না, তখন মানুষের মস্তিষ্ক একটা অদ্ভুত মেকানিজম তৈরি করে। সেটা কিরকম? এক পর্যায়ে এই অপেক্ষাই মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ বা অভ্যাসে পরিণত হয়। মানুষ তখন আর সেই নির্দিষ্ট মানুষটি বা বস্তুটির জন্য বাঁচে না, বরং ওই অপেক্ষা করার অনুভূতিটা নিয়েই বাঁচতে শুরু করে। ও আচ্ছা। এটি অনেকটা ফ্যান্টম লিম্ব বা কাটা যাওয়া অঙ্গের ব্যথার মতো। অঙ্গটি নেই, কিন্তু মস্তিষ্ক ঠিকই সেখানে ব্যথার অস্তিত্ব টের পায়। সব অপেক্ষার শেষ পরিণতি যে সুখকর হয় না, এটাই জীবনের সবচেয়ে রূঢ় সত্য, যা লেখক খুব শান্তভাবে কোনো রকম রাগঢাক ছাড়াই মেনে নিতে শিখিয়েছেন। কিন্তু এখানেই আমার একটা বড় খটকা লাগছে। একটু অন্য দৃষ্টিকোণ থেকে বিষয়টা বিচার করা যাক।
হ্যাঁ, বলুন। মানুষ সাধারণত বই পড়ে, সিনেমা দেখে বা গল্প শোনে কেন? বাস্তব জীবনের এই ধুলোবালি, প্রতিদিনের সংগ্রাম, না পাওয়ার কষ্ট আর রূঢ়তা থেকে একটু মানসিক আশ্রয় পাওয়ার জন্য, তাই তো? এক ধরনের এসকেপিজম। সবাই চায় দিন শেষে একটা হ্যাপি এন্ডিং বা সুখকর সমাপ্তি পেতে, যেখানে সব কষ্ট দূর হয়ে যায়। তাহলে জেনে শুনে লেখক কেন পাঠকদের এই রূঢ় বাস্তবতার আয়নার সামনে এনে দাঁড় করালেন? আচ্ছা। এতে কি পাঠকের মনে এক ধরনের শূন্যতা বা হতাশা তৈরি হয় না? মানুষের তো এমনিতেই ব্যক্তিজীবনে কষ্টের কোনো শেষ নেই। বইয়ের পাতাতেও যদি সেই একই হতাশার মুখোমুখি হতে হয়, তাহলে এই গল্প পড়ার মানে কি? এই পাল্টা যুক্তিটা খুবই প্রাসঙ্গিক এবং অধিকাংশ পাঠকের মনেই এই প্রশ্নটা জাগতে পারে। কিন্তু এখানেই হুমায়ূন আহমেদের দর্শনের আসল সৌন্দর্য এবং সাহসিকতা। আচ্ছা। তিনি তার পাঠকদের সস্তা এবং মিথ্যা সান্ত্বনা দিয়ে সাময়িক স্বস্তি দিতে চান না। তিনি খুব ভালোভাবে জানেন যে মিথ্যা আশা দিয়ে হয়তো কিছুক্ষণ মন ভালো রাখা যায়, কিন্তু বাস্তবতার মুখোমুখি হলে সেই মিথ্যা আশা আরও বড় মানসিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। এটা তো খুব সত্যি কথা। লেখক আসলে হতাশা তৈরি করছেন না, বরং তিনি পাঠকদের যাকে বলে র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স বা চরম বাস্তবতাকে মেনে নেওয়ার একটি মনস্তাত্ত্বিক পাঠ দিচ্ছেন। তিনি বোঝাতে চান যে এই মহাবিশ্বের সবকিছু মানুষের নিয়ন্ত্রণে থাকে না। আমরা চাইলেই সব সমীকরণ মেলাতে পারি না। অর্থাৎ জীবনের গল্পগুলো সবসময় আমাদের ইচ্ছেমতো লেখা হয় না। আমরা চাইলেই সব গল্পের শেষে এবং তারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল এই লাইনটি জুড়ে দিতে পারি না। কিছু গল্প মাঝপথেই থেমে যায়। জীবন ঠিক এভাবেই কাজ করে। বাস্তবতা মেনে নিতে শেখাটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। একজন মানুষ যদি সবসময় সুখের প্রত্যাশা করে এবং মনে করে যে তার সব অপেক্ষার শেষে পুরস্কার অপেক্ষা করছে, তাহলে দুঃখ বা ব্যর্থতা এলে সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে। তা তো বটেই। কিন্তু সে যদি আগে থেকেই মেনে নিতে শেখে যে কিছু অপেক্ষার শেষ কখনো সুখের হবে না, কিছু মানুষ কখনোই ফিরে আসবে না, তখন এই অপরিবর্তনীয় সত্যটি তাকে মানসিকভাবে আরও গভীর, আরও রেজিলিয়েন্ট বা ঘুরে দাঁড়াতে সক্ষম করে তোলে। লেখক মূলত পাঠককে মানসিকভাবে প্রস্তুত করার জন্যই এই বাস্তবতাকে তুলে ধরেছেন, তাকে হতাশ করার জন্য নয়। বিষয়টা এখন অনেক বেশি পরিষ্কার হচ্ছে। তার মানে এখানে একটা দার্শনিক রূপান্তর ঘটছে। কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকেই যায়। কি প্রশ্ন? অপেক্ষার শেষটা যদি সুখের নাই হয় এবং তা যদি কেবল কষ্টই বয়ে আনে, তবে মানুষ আসলে দিনের পর দিন অপেক্ষা করে কেন? এই কাজটা করা থেকে মস্তিষ্ক কেন আমাদের বিরত করে না? খুব ভালো একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমরা বইটির একদম মূল দর্শনের অংশে পৌঁছে যাই, যেখানে অপেক্ষার ভেতর থেকে পাওয়ার শিক্ষাগুলোর কথা বলা হয়েছে। অপেক্ষা আসলে আমাদের ভেতর থেকে কি বের করে আনে? এই বই থেকে প্রাপ্ত শিক্ষাগুলো বিশ্লেষণ করলে প্রথম যে বিষয়টি উঠে আসে তা হল অপেক্ষার মাধ্যমেই মানুষ কোনো কিছুর প্রকৃত মূল্য বুঝতে শেখে। জীবনের অনেক গভীর এবং সুন্দর জিনিস কেবল দীর্ঘ অপেক্ষার পরই আসে। ধরুন, একটি বিশাল এবং ছায়াদানকারী বৃক্ষ চাইলেই রাতারাতি পাওয়া সম্ভব নয়। বীজ বুনে বছরের পর বছর তার পরিচর্যা করে অপেক্ষা করতে হয়। অপেক্ষার এই যে কষ্টকর প্রক্রিয়া, এটি মূলত মানুষের ভেতরের অহংবোধ বা ইগোকে ভেঙে চুরমার করে দেয়। রাইট। মানুষ যখন বুঝতে পারে যে তার নিজের কোনো নিয়ন্ত্রণ নেই, তখন সে বাধ্য হয়েই নম্র হতে শেখে। এই অহংবোধ ভেঙে পড়ার জায়গাটা খুব শক্তিশালী। বইটিতে এমনটাও ইঙ্গিত দেয়া হয়েছে যে অপেক্ষা মানুষকে ধীরে ধীরে ধৈর্যশীল ও মানসিকভাবে শক্তিশালী করে তোলে। ওই যে পানির নিচে শ্বাস আটকে রাখার কথা বলছিলাম, এই যে টিকে থাকার লড়াই, প্রতি মুহূর্তে হার নামানার যে জেদ, এটাই মানুষকে মানসিকভাবে ইস্পাতের মতো শক্ত করে তোলে। যে মানুষটি অপেক্ষার শুরুতে থাকে এবং যে মানুষটি দীর্ঘ অপেক্ষা পার করে আসে, তারা আসলে এক মানুষ থাকে না। একদম ভিন্ন দুজন মানুষে পরিণত হয় তারা। আর এর পেছনে সবচেয়ে বড় জ্বালানি হিসেবে কাজ করে আশা। আশা। হ্যাঁ, আশা মানুষকে শুধু বাঁচিয়েই রাখে না, এটি সম্পর্কের প্রকৃত গভীরতা এবং মূল্য বুঝতেও সাহায্য করে। যখন কেউ কারো জন্য অপেক্ষা করে, তখন সেই আশাটুকুই তার টিকে থাকার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায়। আচ্ছা। এটি মানুষের মন থেকে সব ধরনের অপ্রয়োজনীয় চাওয়া পাওয়াকে মুছে ফেলে। ভালোবাসা থাকলে অপেক্ষা আসবেই, আর এই আবেগই মানুষকে আরও সংবেদনশীল এবং গভীর করে তোলে। তার মানে দাঁড়াচ্ছে অপেক্ষা কোনো নিষ্ক্রিয় বা প্যাসিভ অবস্থা নয়। আমরা যেমনটা ভাবি যে একজন মানুষ শুধু বসে বসে সময় পার করছে, বিষয়টা মোটেও তা নয়।
অপেক্ষা হল একটি অত্যন্ত সক্রিয় মানসিক প্রক্রিয়া। একদম ঠিক। এটি ধীরে ধীরে আমাদের ভেঙে ফেলে, আমাদের অহংকার, আমাদের অধৈর্য, আমাদের সব পাওয়ার দাবিকে চূর্ণ করে দেয় এবং তারপর বাস্তবতার ছাঁচে ফেরে সম্পূর্ণ নতুন একজন মানুষ হিসেবে গড়ে তোলে। এটি মানুষকে পরিণত বা ম্যাচিওর করে। এই পরিণত হওয়ার প্রক্রিয়াটাই হলো বইটির সবচেয়ে বড় উপহার। মানুষ হিসেবে আমাদের সীমাবদ্ধতাগুলো বুঝতে পারা এবং সেই সীমাবদ্ধতার মধ্যেই জীবনের অর্থ খুঁজে নেওয়া। হুমায়ুন আহমেদ খুব সাধারণ এবং সাবলীল একটি গল্পের মোড়কে এত বড় একটি জীবন দর্শনকে আমাদের সামনে হাজির করেছেন। আসলেই। এটি কেবল একটি নিছক গল্প নয়, বরং এটি মানব জীবনের এক সর্বজনীন অনুভূতির প্রতিচ্ছবি। সহজ ভাষায় গভীর অর্থে লেখায় এই বইটি প্রমাণ করে যে এই বিশাল পৃথিবীতে আমরা কেউই আমাদের এই কষ্ট বা অপেক্ষার অনুভূতিগুলোর সাথে একা নই। আচ্ছা। কোনো একজন পাঠকের হয়তো মনে হতে পারে যে কেবল সেই একাই এই মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু সত্যিটা হলো পুরো মানবজাতি কোনো না কোনো কিছুর অপেক্ষায় প্রহার গুনছে। কেউ হয়তো একটা নতুন ভোরের অপেক্ষায়, কেউ হারানো সুদিনের অপেক্ষায়, কেউ বা প্রিয়জনের এক ঝলক দেখার অপেক্ষায় পুরো জীবন কাটিয়ে দিচ্ছে। সবার অপেক্ষার ধরন আলাদা, কিন্তু ভেতরের অনুভূতিটা একদম এক। অনুভূতির এই সমান্তরাল জায়গাতেই হুমায়ুন আহমেদ তার পাঠকদের একত্রিত করেছেন। তিনি বুঝিয়েছেন যে এই অপেক্ষাই আমাদের যন্ত্র থেকে আলাদা করে মানুষে পরিণত করে। আমরা তো আর কোনো রোবট নই যে সুইচ টিপলে সব তাৎক্ষণিকভাবে পেয়ে যাব। এই আলোচনার শেষ পর্যায়ে এসে যদি আমরা পুরো বিষয়গুলোকে একসাথে মেলাই, তাহলে দেখতে পাই হুমায়ুন আহমেদের সাধারণ শব্দের অসাধারণ জাদুকরী শক্তি কিভাবে কাজ করে। আমরা দেখেছি তার তৈরি করা সেই সাধারণ মধ্যবিত্ত বাস্তব চরিত্রগুলোকে, যারা মূলত আমাদেরই জীবনের প্রতিচ্ছবি। আমরা কথা বলেছি অপেক্ষার পেছনের মনস্তত্ত্ব নিয়ে, যেখানে মানুষের মস্তিষ্কে ভালোবাসা আর তীব্র কষ্টের এক অদ্ভুত সহাবস্থান তৈরি হয়, এবং আমরা গভীরে বিশ্লেষণ করেছি আবেগ ও বাস্তবতার মধ্যে সেই নিখুঁত সংঘাত, যা আমাদের শেখায় যে সব গল্পের শেষ সুখের হয় না, কিছু শূন্যতা চিরকাল থেকে যায়, এবং সেটাই আসলে জীবন। এই গভীর আলোচনার একেবারে শেষে এসে বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি আমাদের আবার মনে করা উচিত। সেটা কি? তা হল, জীবনে সবকিছু দ্রুত পাওয়া যায় না এবং পাওয়াও উচিত নয়। কিছু জিনিসের জন্য আমাদের অপেক্ষা করতেই হয়, আর সেই দীর্ঘ অপেক্ষার মধ্যেই লুকিয়ে থাকে জীবনের আসল গল্প। খুব সুন্দর কথা। দিন শেষে একজন মানুষ ঠিক কি পেল তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ওই পাওয়ার জন্য সে ঠিক কতটা দীর্ঘ এবং কষ্টের পথ পাড়ি দিল। অপেক্ষার এই পুরো সময়টা একজন মানুষকে যেভাবে তৈরি করে তা চূড়ান্ত ফলাফলের চেয়েও অনেক বেশি মূল্যবান। এই প্রক্রিয়াই হল জীবনের আসল গল্প, যা আমাদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলে। কিন্তু ঠিক এই জায়গাটাতেই আধুনিক সময়ের প্রেক্ষাপটে একটা নতুন বিষয় নিয়ে গভীরভাবে ভাবতে হচ্ছে। আচ্ছা। আমরা আমাদের আলোচনার শুরুতে বলেছিলাম সময় মাপা হয় ঘড়ির কাঁটায়, কিন্তু অপেক্ষার সময় মাপা হয় গভীর অনুভূতি দিয়ে। বইটি আমাদের শেখাচ্ছে যে সবকিছু দ্রুত পাওয়া যায় না, এবং এই দীর্ঘ অপেক্ষাই আমাদের ধীরে ধীরে মানসিকভাবে পরিণত করে, আমাদের অহংকার ভাঙে। একদম। কিন্তু একটু বর্তমান সমাজ ব্যবস্থার দিকে তাকিয়ে দেখা যাক। আমরা এখন বাস করছি তাৎক্ষণিক তৃপ্তি বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের যুগে। সেটাই তো। যেখানে একটি ক্লিকেই আমরা সবকিছু চোখের সামনে পেয়ে যেতে অভ্যস্ত। চাইলেই 10 মিনিটের মধ্যে খাবার দরজায় হাজির হচ্ছে, চাইলেই পৃথিবীর যে কোনো প্রান্তে মুহূর্তের মধ্যে যোগাযোগ করা যাচ্ছে, বিনোদন থেকে শুরু করে যে কোনো তথ্য, সবকিছুই হাতের মুঠোয়। হ্যাঁ, সব ইনস্ট্যান্ট। এই যে সবকিছু সাথে সাথে পেয়ে যাওয়ার একটা অভ্যাস আমাদের তৈরি হয়েছে, এর ফলে কি আমরা ওই অপেক্ষা করার এই আদিম এবং অকৃত্রিম ক্ষমতাটি ধীরে ধীরে পুরোপুরি হারিয়ে ফেলছি? খুব ভাবনার একটা বিষয় এটা। আর যদি তাই হয়, যদি আমরা আর অপেক্ষাই করতে না পারি, আমাদের সহ্য শক্তি যদি শূন্যের কোঠায় নেমে আসে, তবে কি আমরা আমাদের জীবনের সেই আসল গল্প তৈরি করার এবং মানসিকভাবে পরিণত মানুষ হওয়ার সুযোগ থেকেও নিজেদের চিরতরে বঞ্চিত করছি? অপেক্ষা না করতে পারার কারণে কি আমরা মানসিকভাবে দুর্বল একটি প্রজন্মে পরিণত হচ্ছি? এখানেই শেষ করছি। একটু নিভৃতে চিন্তা করে দেখবেন, এই মুহূর্তের সবকিছু দ্রুত পাওয়ার আনন্দটা বড়, নাকি দীর্ঘ অপেক্ষার শেষে নিজেকে একজন সম্পূর্ণ নতুন এবং পরিণত মানুষ হিসেবে আবিষ্কার করার তৃপ্তি বড়?